আচ্ছা, যেমন হচ্ছে যে কোলিস ফ্র্যাকচার, আমরা লাস্ট ক্লাসে কোলিস ফ্র্যাকচার পড়লাম না? তো কোলিস ফ্র্যাকচার, এখন যদি আমরা জিজ্ঞেস করি যে কোলিস ফ্র্যাকচার সম্পর্কে একটু বলো, হ্যাঁ? যেমন আমি যে ফারজানা হাসান ফ্লোরা, রোল নাম্বার 9, ফারজানা হাসান ফ্লোরা, রোল নাম্বার 9, তুমি একটু বলো যে হোয়াট ইজ কোলিস ফ্র্যাকচার? কোলিস ফ্র্যাকচার সম্পর্কে কি জানো? একটু বলো তো আমাকে। ফারজানা হাসান ফ্লোরা, রোল নাম্বার 9, বলো তো একটু ফারজানা। বলবা? বলবা না? আচ্ছা ঠিক আছে, ফারজানা বলবে না, রাগ করছে। তাসমিয়া সাবিহা, রোল নাম্বার 22, তাসমিয়া সাবিহা, রোল 22, একটু বলো কোলিস ফ্র্যাকচার সম্পর্কে। তাসমিয়া সাবিহা, আনমিউট করো, আনমিউট করে বলো। অডিও খুলতে পারো। তাসমিয়া সাবিহা। তারানা ইফাত, তারানা ইফাত, তুমি একটু বলো কোলিস ফ্র্যাকচার সম্পর্কে। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট কোলিস ফ্র্যাকচার? কোলিস ফ্র্যাকচারটা কি? তারানা ইফাত, তারানা। বলবে না। মাসুদ রানা, মাসুদ রানা, মাসুদ রানা কিছু বলবে না। আচ্ছা, তোমরা কি আমাকে শুনতে পাও? জি স্যার, শোনা যাচ্ছে। স্যার এখন স্যার শোনা যাচ্ছে না, আপনার ভিডিও মাইক দুটোই অফ হয়ে গেছে। আচ্ছা, হ্যালো, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার, এখন শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছ? আচ্ছা, শুনতে পাচ্ছ। আচ্ছা, তোমরা আমাকে শুনতে পাচ্ছ, আমাকে দেখতে পাচ্ছ? না স্যার। আমাকে দেখতে পাচ্ছ না? স্যার দেখতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি শুধু। কি হচ্ছে বুঝতে পারছি না। এখন দেখতে পাচ্ছ? জি স্যার। দেখতে পাচ্ছ না? ওকে, গুড। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে যে আমরা দেখতে পাচ্ছ, আমাকে যদি তোমরা দেখতে না পাও বা শুনতে না পাও, সাথে সাথে কেউ একজন বলবা যে আমাকে দেখতে পাচ্ছ না অথবা শুনতে পাচ্ছ না। ঠিক আছে? ওকে? হ্যাঁ, ঠিক আছে? জি স্যার। শুনতে পাচ্ছ? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আনিকা বলো। আনিকা, তুমি আছো? একটু হ্যালো বলো। আনিকা, আসসালামু আলাইকুম। আনিকা, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আনিকা, তুমি একটু বলো তো যে তুমি কোলিস ফ্র্যাকচার সম্পর্কে কি জানো? বলো, কোলিস ফ্র্যাকচার সম্পর্কে কি জানো? Sir, this is a fracture in wrist joint, which mainly occur in postmenopausal women due to fall on outstretched hand. আচ্ছা, তারপর? Uh, আনিকা, তুমি লাস্ট ক্লাসে ছিলা? জি স্যার, ছিলাম। ছিলা, লাস্ট ক্লাসে ছিলা। আচ্ছা, আচ্ছা, তা এখানে একটা ডিফর্মিটি হয়। ডিফর্মিটিটা কিরকম ডিফর্মিটি হয় জানো? Dinner fork deformity. হ্যাঁ, Dinner fork deformity. ডিনার ফগ ডিফর্মিটি। ডিনার ফগ ডিফর্মিটিটা কি? Um, কি হয়? Sir, কিরকম দেখতে হয় হাতটা? sir, মানে ডিনার ফকের মতো দেখতে হয়, ঠিক আছে, কিন্তু কিরকম হয়? dorsally flexed
dorsally হুম depressed or dorsally angulated. ডরসালি অ্যাঙ্গুলেটেড, ঠিক আছে। আমি এখানে বলেছিলাম যে সবকিছু ডি আছে, কোলিস ফ্র্যাকচারে এভরিথিং ইজ ডি। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আচ্ছা, কি আমাকে সাথে কি একটু তারানা ইফাত আমার সাথে কথা বলবা? তারানা ইফাত, আসসালামু আলাইকুম। তারানা ইফাত, আসসালামু আলাইকুম। হ্যাঁ, তারানা ইফাত, কথা শোনা যায়? হ্যালো তারানা ইফাত, তারানা ইফাত, মাসুদ রানা, কথা শোনা যায়? মাসুদ রানা, আচ্ছা, মিম বলো, মিম, কথা শোনা যায়? মিম, আমাকে শোনা যায়? জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিম, তুমি ভালো আছো? স্যার আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত ভালো আছি। তো বললাম আরকি যে আমি হচ্ছে যে করোনার আশেপাশে, আমার ডানে করোনা, বাঁয়ে করোনা। ইভেন এখন আমি যেই রুমে ঢুকলাম তোমাদের ক্লাস নেওয়ার জন্য, এই রুমে একটা করোনা পেশেন্ট থাকে। আমি করোনা পেশেন্টকে একটু এক সাইডে রেখে দিয়ে তোমাদের ক্লাস নিচ্ছি আরকি। ঠিক আছে? আচ্ছা। এখন যে মিম বলো যে হোয়াট ইজ কোলিস ফ্র্যাকচার? কোলিস ফ্র্যাকচার সম্পর্কে কি জানো বলো তো? তোমাদের শর্ট স্যার নোট আসলেও কোলিস ফ্র্যাকচার, তুমি কি লিখবা? স্যার ইটস এ fracture of distal radius, um, sir, above the lower articular Yes, surface of the the distal radius, radius. sir, caused by fall on হুম, outstretched ঠিক hand আছে। dorsally flexed and of elderly people, let's say হুম, ফ্র্যাকচারটা হয় usually. হুম, অস্টিওপেশেন্টের হয়। আচ্ছা। আর এখানে ডিফর্মিটি হয়? স্যার ডিনার ফ্রক ডিফর্মিটি, হুম। এর ডিস্টাল স্যার ফ্র্যাগমেন্টে ডরসাল কি হয়? ডিসপ্লেসমেন্ট, স্যার ডরসাল ডিসপ্লেসমেন্ট, ডরসাল হ্যাঁ, অ্যাঙ্গুলেশন থাকবে। গুড, ফাইন। ডরসাল ডিসপ্লেসমেন্ট, ডরসাল অ্যাঙ্গুলেশন। তা আমরা কি করব স্টেবল ফ্র্যাকচার হলে? স্যার স্ট্যাবল হলে হচ্ছে ক্লোজ রিডাকশন করতে হবে এবং একটা শর্ট আর্ম ব্যাক স্ল্যাপ দিয়ে দিতে হবে। ইয়েস, ক্লোজ রিডাকশন অ্যান্ড শর্ট আর্ম ব্যাক স্ল্যাম। এবং ১ সপ্তাহ পর ইডিমা কমে গেলে হ্যান্ড এলিভেট করে রাখতে হবে। একটা কলার স্লিং লাগিয়ে হ্যান্ড এলিভেট করে রাখতে হবে। ১ সপ্তাহ পর ইডিমা কমে গেলে আমরা ওটাকে কোলিস কাস্ট দিব। কাস্ট, স্ল্যাব আর কাস্ট। স্ল্যাব হচ্ছে যে ব্যাক স্ল্যাব অর অ্যান্টেরিয়র স্ল্যাব, আর কাস্ট হচ্ছে যে ফুল প্লাস্টারকে কাস্ট বলে আরকি। হ্যাঁ? একটা কোলিস কাস্ট দিয়ে দিব। আচ্ছা, কমপ্লিকেশন কি, কি হতে পারে কোলিস ফ্র্যাকচারে? স্যার কমপ্লিকেশন, স্যার রেডিয়াল নার্ভ ইনজুরি হতে পারে, স্যার হুম, কোলিস ফ্র্যাকচার মা? মিম, স্যার মিম কমপ্লিকেশনের দেখো, হ্যাঁ? মধ্যে স্যার মিম দেখো। স্টিফনেস হতে পারে, ইয়েস, স্টিফনেস অফ জয়েন্টস ম্যাল মানে ইউনিয়ন বা সে নন ইউনিয়ন থাকতে পারে। ম্যাল ইউনিয়ন থাকতে পারে, নন ইউনিয়ন। ওকে, ম্যাল ইউনিয়ন বলে দিলা, ঠিক কার্পাল আছে। আর টানেল, কার্পাল টানেল সিনড্রোম সিনড্রোম, হতে পারে। স্যার রেডিয়াল আর্টারিতে হ্যাঁ, ইনজুরি হতে পারে। রেডিয়াল আর্টারিতে ইনজুরি। আচ্ছা, তারপর? স্যার তারপরে হচ্ছে সার্ডিক অ্যাট্রফি, যে লেস হ্যাঁ, মুভমেন্টের জন্য সেটা। হবে। হুম, 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 হুম। হ্যাঁ, এটা ঠিক আছে। স্যার আচ্ছা, শোনো কমপ্লিকেশনটা আবার বলি হাকিমা। শোনো কমপ্লিকেশনটা আবার বলি। স্টিফনেস অফ দ্য জয়েন্ট মানে আমি যে রিস্টকে প্লাস্টার করে রেখে দিলাম, কিন্তু সে আঙ্গুল নাড়াচাড়া করল না, হ্যাঁ? আঙ্গুল মুভমেন্ট করল না। তাহলে কি হতে পারে? স্টিফনেস অফ দ্য জয়েন্ট, হ্যাঁ? ঠিক আছে। কি হতে পারে? ম্যাল ইউনিয়ন হতে পারে। একটু বাঁকাভাবে জোড়া লাগলো, হ্যাঁ? ইউজুয়ালি নন ইউনিয়ন হতে পারে, ঠিক আছে? নন ইউনিয়ন ইউজুয়ালি হয় না। কারণ যে এটা মেটাফেশিয়াল রিজিয়ন, এখানে গ্রোথটা ভালো হয়, মানে ইউনিয়নটা ভালো হয়। তারপরেও নন ইউনিয়ন বলেছে, ঠিক আছে। হ্যাঁ, ম্যাল ইউনিয়ন, নন ইউনিয়ন, ঠিক আছে। কার্পাল টানেল সিনড্রোম হতে পারে, হ্যাঁ? ওখানে যে ঠিক আছে, কার্পাল টানেল সিনড্রোম তোমাদের এর আগে পড়িয়েছিলাম। ওখানে একটা কজ হচ্ছে যে কোলিস ফ্র্যাকচার হলে কার্পাল টানেল সিনড্রোম হতে পারে। আচ্ছা, সাবলাক্সেশন
সাবলাক্সেশন হতে পারে, ইনফিরিয়র রেডিও আনলার জয়েন্ট সাবলাক্সেশন, ইনফিরিয়র রেডিও আনলার জয়েন্ট সাবলাক্সেশন হতে পারে। আচ্ছা, আর কি যে সুরেক্স ডিস্ট্রফি বা এটাকে বলে যে যে কমপ্লেক্স রিজিওনাল পেইন সিনড্রোম বা এটা হচ্ছে যে সিম্প্যাথেটিক মানে রিফ্লেক্স সিম্প্যাথেটিক ডিস্ট্রফি বলে আর কি, রিফ্লেক্স সিম্প্যাথেটিক ডিস্ট্রফি। আচ্ছা, এটা কি হয়েছে যে সেদিন বোধহয় মিম তুমি আমাকে জিজ্ঞেস করেছিলা যে সুরেক্স ডিস্ট্রফি বা রিফ্লেক্স সিম্প্যাথেটিক ডিস্ট্রফিটা কি, তাই না? জি স্যার। হুম। জি স্যার। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি তোমাদের তোমাদের লেভেলে এটা জানতে হবে না, তারপরেও যে জাস্ট একটু জানা মানে মানে তোমাদের লেভেলে এটা মুখস্থ করার দরকার নেই আর কি, তোমাদের এটা কেউ ধরবেও না, কেউ জিজ্ঞেসও করবে না, কিন্তু এটা জাস্ট জানার জন্য বলতেছি যে আমাদের কি হয় যে কোথাও একটা যে ট্রমা হলো এই জায়গায় কি পেইন জেনারেট হয়, তাই না? তো পেইন হয়, এই পেইনটা পেইন রিসেপ্টর দিয়ে সেন্সরি নার্ভ দিয়ে চলে গেল ব্রেনে যাওয়ার পর ব্রেন থেকে একটা যে রিফ্লেক্স একটা স্টিমুলেশন আসে থ্রু সিম্প্যাথেটিক নার্ভ দিয়ে একটা স্টিমুলেশন এসে লোকাল এরিয়ায় যে জায়গায় ফ্র্যাকচার ট্রমা বা ইনফ্লামেশন যাই হোক না কেন, ওখানে একটা সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিসের জন্য ভেসোডাইলেটেশন হয়, ইডিমা হয়, টিস্যু ফ্লুইড রিলিজ করে এবং ইডিমা হয়, এক্সুডেশন হয়, ইডিমা হয় এবং যেটা হয় যে পেইন হয় আর কি, ঠিক আছে? এটা রিফ্লেক্স একটা সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিসের জন্য এটা হয়। যখন ওনটা হিল করে যায় বা মানে তোমার ইনফ্লামেশন বা ফ্র্যাকচার হিল করে যায়, তো তখন ওইখানে ইডিমাটা নর্মালি বন্ধ হয়ে যায় আর কি। ইডিমা, পেইন, ইনফ্লামেশন সব বন্ধ হয়ে যায়, হ্যাঁ, তখন হিল করে যাওয়ার কথা। কিন্তু যে ব্রেন থেকে যে কন্টিনিউয়াস স্টিমুলেশনটা যদি আসতেই থাকে সিম্প্যাথেটিক স্টিমুলেশন দ্বারা, যে স্টিমুলেশন যদি লোকালি আসে, তখন ওই জায়গায় ইডিমা, পেইন এটা পারসিস্ট করে, ইডিমা, পেইন মানে কন্টিনিউয়াস হতে থাকে ইভেন দেন বোন হিল করার পরে। এটাকে বলে সুরেক্স ডিস্ট্রফি, অস্টিওডিস্ট্রফি অর রিফ্লেক্স সিম্প্যাথেটিক ডিস্ট্রফি, অথবা এর আরেকটা নাম কমপ্লেক্স রিজিওনাল পেইন সিনড্রোম বা রিফ্লেক্স সিম্প্যাথেটিক ডিস্ট্রফি বা সুরেক্স ডিস্ট্রফি। এটা আর কি, যে এটা হচ্ছে যে ওখানে পেইন ইনফ্লামেশন সাবসাইড করে যাওয়ার কথা, বাট হোয়াট হ্যাপেন যে সিম্প্যাথেটিক স্টিমুলেশন ব্রেন থেকে কন্টিনিউয়াস আসার ফলে ওই জায়গায় পেইন অ্যান্ড স্টিমুলেশনটা মানে চলতেই থাকে এবং ইডিমাটাও পারসিস্ট করে। তো এইটা কজ কেন হলো আননোন কজ, কিন্তু দেখা গেছে যে যদি প্রপারলি ফিজিওথেরাপি হয়, একটা পেশেন্টের মোবিলাইজেশন হয়, তাহলে এই জিনিসটা ইউজুয়ালি হয় না আর কি, হ্যাঁ, এটা একটা কজ হইতে পারে। আচ্ছা আচ্ছা, যাই হোক, এখন তোমাদের আপার লিম্ব ফ্র্যাকচার একটু আমরা পড়ছিলাম। মিম বলো, মিম মাইক্রোফোন অন রাখো, হ্যাঁ। আপার লিম্ব ফ্র্যাকচার, এখন আর একটা টপিক বলো যে আর কোন ফ্র্যাকচার, কোলিস ফ্র্যাকচার ছাড়া আর কোন ফ্র্যাকচার পড়াবো আপার লিম্বে, বলো তো একটা কমন ফ্র্যাকচার। The supracondylar fracture of the humerus. ইয়েস, ঠিক আছে, ওকে। তাহলে আমরা একটু সুপ্রাকন্ডালার ফ্র্যাকচার অফ হিউমেরাস পড়ি। আচ্ছা, আমি আগেই বলেছি যে আমরা পড়বো কম, কিন্তু বুঝতে চেষ্টা করব পুরোপুরি, এবং আমরা সবাই শিখতে চাইবো। আমরা যে কেউ শিখলাম না এটা চাই না আর কি। আমি চাই যে তোমরা সবাই জিনিসটা অল্প অল্প করে হলেও শিখো আর কি, হ্যাঁ। আচ্ছা, এখন স্লাইড প্রিপেয়ার নাই, অলস মানুষ। স্লাইড প্রিপেয়ার নেই, ঠিক আছে। সুপ্রাকন্ডালার ফ্র্যাকচার যে হিউমেরাস কাদের কমনলি হয়? মিম বলতো কাদের কমনলি হয়? চিলড্রেনে কমন। চিলড্রেনের কমন, চিলড্রেনের সুপ্রাকন্ডালার ফ্র্যাকচার হিউমেরাস হয়। আচ্ছা, কোন পজিশনে মেকানিজম অফ ইনজুরি? আচ্ছা, তোমরা আমার খাতা স্যার দেখতে পাও, এটাও তো আমার কাগজটা? আউটস্ট্রেচড হ্যান্ডের জন্য। ইয়েস, আউট স্ট্রেচড হ্যান্ড, আউটস্ট্রেচড হ্যান্ড।
কিভাবে এই ফ্লোর একটা মানুষ এরকম হাত দিয়ে পড়লো, এই ফ্লোরে এই একটা মানুষ ফ্লোরে আউটস্ট্রেচড হ্যান্ড এরকম পড়লো, ঠিক আছে? এই আউটস্ট্রেচড হ্যান্ড এভাবে যদি পড়ে তাহলে এটা হবে এখানে তার এলবো, এই ফোরআর্ম হ্যান্ড, আর্ম এলবো ফোরআর্ম হ্যান্ড, আউটস্ট্রেচড হ্যান্ডে পড়লে এখানে হয়ে যাবে সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার। ওকে, ঠিক আছে? কাদের এটা হয়? চিলড্রেনের হয়। কেমন করে হয়, ছবিটা কি হয় আমি একটু দেখাই তোমাদের। এই তোমাদের হিউমেরাস, এই আলনা, এইখানে যদি ফ্র্যাকচার হয়, কেন এই জায়গাটায় ফ্র্যাকচার হয়? এই জায়গাটা কন্ডাইলের উপরে, এই জায়গাটা একটু থিন থাকে, কন্ডাইলের উপরে থিন থাকে, এই জন্য এখানে এই ফ্র্যাকচারটা হয়। হ্যাঁ, তো আউটস্ট্রেচড হ্যান্ডে যদি এরকম পড়ে তাহলে এখানে এই জায়গাটায় সুপ্রাকন্ডাইলার রিজনে ফ্র্যাকচার হয়ে যায়। আচ্ছা, তো এই ফ্র্যাকচারটা যে ইউজুয়ালি যে হাইপার এক্সটেনশন, এই যে আউটস্ট্রেচড হ্যান্ডে হাতটা হাইপার এক্সটেনশনে থাকে, হাইপার এক্সটেনশনে থাকে, তখন এই ফ্র্যাকচারটা হয়। আচ্ছা, ইউজুয়ালি এটা দুইটা টাইপ। হ্যাঁ, একটা হচ্ছে যে ফ্লেকশন ভ্যারাইটি, একটা এক্সটেনশন ভ্যারাইটি। এটা হচ্ছে এক্সটেনশন ভ্যারাইটি, ডিস্টালটা পিছনে চলে গেছে, দিস ইজ এক্সটেনশন ভ্যারাইটি। অ্যান্ড দিস ইজ ফ্লেকশন ভ্যারাইটি। এক্সটেনশন ভ্যারাইটি যেটা, এটা হচ্ছে এক্সটেনশন ভ্যারাইটি, এইটাই হচ্ছে যে 80%, 80 to 90% হচ্ছে যে এক্সটেনশন ভ্যারাইটি হয়, এটা হচ্ছে এক্সটেনশন ভ্যারাইটি। আর এটা হচ্ছে ফ্লেকশন ভ্যারাইটি। ফ্লেকশন ভ্যারাইটি এটা 10 to 20%, 10 to 20%, 10 to 20% ফ্লেকশন ভ্যারাইটি। ফ্লেকশন ভ্যারাইটিটা কি, যে যদি কেউ এলবোর উপরে পড়ে, এলবোর উপরে ডাইরেক্ট এলবোর উপরে ফ্লেক্সড এলবোতে পড়লে এটা হবে ফ্লেকশন ভ্যারাইটি, এটা 10 to 20%। আর হাইপার এক্সটেনশন, আউটস্ট্রেচড হ্যান্ডে হাইপার এক্সটেনশনে পড়লে এটা হয় এক্সটেনশন ভ্যারাইটি, সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার 80 to 90%। হ্যাঁ, আচ্ছা, বুঝছো? তাহলে টু টাইপ, একটা হচ্ছে এক্সটেনশন ভ্যারাইটি, এক্সটেনশন টাইপ, এটা হচ্ছে যে 80 to 90%, আর একটা হচ্ছে ফ্লেকশন টাইপ। আচ্ছা, এটা ছবিটা আরো একটু ক্লিয়ার করি তোমাদের, সরি, ছবিটা একটু ক্লিয়ার করি। ছবিটা একটু কারেকশন ক্লিয়ার করছি তোমাদের। অ্যাকচুয়ালি আগের ছবিটা ভুলে যাও, দিস ইজ এক্সটেনশন ভ্যারাইটি, এক্সটেনশন ভ্যারাইটি, এইটা হচ্ছে 80 to 90%, সাম অথর সেজ 80%, সাম অথর সেজ 90%। আর আরেকটা হচ্ছে ফ্লেকশন ভ্যারাইটি। আমি ছবিটা ভালো আঁকতে পারি না আর কি, এটা একটা বড় প্রবলেম। এটা হচ্ছে ফ্লেকশন ভ্যারাইটি, এটা হচ্ছে 10 to 20%, ঠিক আছে? তো এটা হচ্ছে ফ্লেকশন সামনের দিকে, এটা এক্সটেনশন পেছনে। অ্যাকচুয়ালি ডিস্টালটা পেছনে, ডিস্টাল ফ্র্যাগমেন্টটা পেছনে, তো এটা হচ্ছে পেছনে মানে এক্সটেনশন। আর এটা হচ্ছে যে ডিস্টাল ফ্র্যাগমেন্টটা সামনে মানে ফ্লেকশন। ওকে, এদিকে একটা স্পাইক থাকে সাধারণত, এরকম একটা স্পাইক হয়ে যায় আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন ক্লিনিক্যাল ফিচার কি হবে? ক্লিনিক্যাল ফিচার কি হবে? ওর ওখানে একটা হিস্ট্রি দিবে যে সে এভাবে আউটস্ট্রেচ হ্যান্ডে পড়ে গেছিল, পড়ে যাওয়ার পর এখানে ব্যথা, পেইন থাকবে, অ্যারাউন্ড এলবো পেইন, তারপর কি থাকবে? অ্যারাউন্ড এলবো একটা সোয়েলিং থাকবে। এটা হচ্ছে যে স্কিন, তাহলে স্কিনে এই জায়গাটায় হবে পেইন অ্যান্ড সোয়েলিংটা, এলবো পেইন অ্যান্ড সোয়েলিং থাকবে। আচ্ছা, তারপর কি হবে? ডিফর্মিটি থাকবে। এই যে অলিকেরন প্রসেসটা যে পেছনের দিকে, স্কিনের পেছনের দিকে যে অলিকেরন প্রসেসটা যে
বাঁকা হয়ে আছে, সেই জন্য এই জায়গাটা কি হবে, একটা ডিফর্মিটি হবে। হ্যাঁ, যেহেতু প্রমিনেন্স অফ দ্য অলিক্রিয়ন প্রসেস, তো একটা ডিফর্মিটি হবে, পেইন, সোয়েলিং অ্যান্ড ডিফর্মিটি। আর কি থাকতে পারে, যদি তার কমপ্লিকেশন থাকে যে পালস ব্রাকিয়াল আর্টারি যদি অবস্ট্রাকশন করে দেয়, তাহলে কি হবে, পালসটা অ্যাবসেন্ট থাকতে পারে, পালস অ্যাবসেন্ট থাকতে পারে। ওকে, আমাকে কি দেখা যাচ্ছে, একটু বলো, আমার ছবিটা দেখা যাচ্ছে? জি ছবি স্যার, দেখা দেখা যাচ্ছে? যায়। আচ্ছা, ছবি দেখা যাচ্ছে, আচ্ছা ঠিক আছে। তাহলে পেইন, সোয়েলিং এবং পালস অ্যাবসেন্ট থাকতে পারে আর কি। পেইন, সোয়েলিং, পেইন থাকবে, পেইন এলবো। ফার্স্ট হিস্ট্রি ফল অন আউটস্ট্রেচড হ্যান্ড, ইউজুয়ালি চিলড্রেনদের হয়। তারপরে সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে পেইন অ্যারাউন্ড এলবো, পেইন থাকবে। আর কি হবে, এখানে ফুলে যাবে, এখানে ইন্টারনাল ব্লিডিং হবে ফ্র্যাকচারের জন্য। তাহলে কি হবে, যে সোয়েলিং হবে, যেটা ফুলে যাবে এলবো। আর কি হবে, যে এখানে একটা ডিফর্মিটি হবে। ডিফর্মিটিটা কেন, এরকম 80 to 90% যে এক্সটেনশন ভ্যারাইটি হয়, তাহলে ডিস্টাল ফ্রেগমেন্ট মানে পেছনে চলে গেছে, তাহলে পেছনে অলিক্রিয়ন প্রসেসের প্রমিনেন্সের জন্য একটা সোয়েলিং হবে, ডিফর্মিটি হবে, সেটা হচ্ছে ডিফর্মিটি থাকবে। আর কি, যে সুপ্রাকন্ডালার ফ্র্যাকচারে কি জিনিস ইনজুরি হতে পারে কমনলি, মিম বলো তো মা, কি ইনজুরি হতে পারে? আমার ছবিটা দেখা যাচ্ছে? হ্যালো? স্যার নার্ভ ইনজুরি, রেডিয়াল Yes, আচ্ছা, নার্ভ ইনজুরি হতে পারে। হ্যাঁ, রেডিয়াল নার্ভটা এই যে অবলিক স্পাইরাল গ্রুপ দিয়ে পেছন থেকে সামনে আসলো, এদিক দিয়ে গেল ফোরামে, সবুজটা রেডিয়াল নার্ভ, ঠিক আছে। রেডিয়াল নার্ভটা ইনজুরি হতে পারে। রেডিয়াল নার্ভ ইনজুরি হলে কি হবে, তার রিস্ট ড্রপ হয়ে যাবে। রেডিয়াল নার্ভ ইনজুরি হলে রিস্ট ড্রপ হয়ে যাবে, রিস্ট এক্সটেনশন করতে পারবে না, ফিঙ্গার এক্সটেনশন করতে পারবে না, রিস্ট এক্সটেনশন করতে পারবে না, ঠিক আছে, ওকে, বা ফিঙ্গার এক্সটেনশন করতে পারবে না, ঠিক আছে। তাহলে রেডিয়াল নার্ভ ইনজুরি হলো। আচ্ছা, আর কি হতে পারে, সবুজটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে রেডিয়াল নার্ভটা ইনজুরি হলো। আচ্ছা, তারপর আর কি হতে পারে? স্যার ব্রাকিয়াল আর্টারি ইনজুরি হতে পারে। ফ্যান্টাস্টিক, কে বললো এটা? মিম? জি স্যার। আচ্ছা, হ্যাঁ, ব্রাকিয়াল আর্টারি ইনজুরি হতে পারে। কেন? আসসালামু আলাইকুম স্যার, ব্রাকিয়াল, কয়েকজন ওয়েটিং এ আছে। ও ওয়েটিং এ আছে, কি করতে হবে? অ্যাডমিট, এই ওয়েটিং এ কিছু করতে পারলাম, অ্যাডমিট করা গেল? হ্যালো, অ্যাডমিট হয়েছে? হয় নাই? হ্যালো, কে বললো যে ওয়েটিং এ আছে? ওকে কি অ্যাডমিট করতে পেরেছি? এখন কেমন করে অ্যাডমিট করব? মনে হয় হয়েছে অ্যাডমিট। এখন কেউ কি ওয়েটিং এ আছে? আরো কেউ কি ওয়েটিং এ আছে? আমার এখানে আর কোনো মেসেজ দেখা যাচ্ছে না। মনে হয় সবাই ঢুকে গেছে। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু দেখাচ্ছি। যে মিম বলেছে যে ব্র্যাকিয়াল আর্টারি ইনজুরি হতে পারে। ব্র্যাকিয়াল আর্টারিটা কিভাবে ইনজুরিটি হয়, এই যে ব্র্যাকিয়াল আর্টারিটা নামছে সামনে দিয়ে, এখানে এসে এটা স্পাইকটা হলো না, এইখানে স্পাইক দিয়ে ব্র্যাকিয়াল আর্টারিটা একটু চাপ খেয়ে যেতে পারে, তখন ব্র্যাকিয়াল আর্টারিটা ইনজুরি হয়ে যায়। এইখানে ব্র্যাকিয়াল আর্টারি ইনজুরি হয়ে যায়, ইনজুরি হয়ে ব্লাড বেরোচ্ছে, ঠিক আছে, ওকে। দেখা যাচ্ছে ছবিটা? ছবি দেখা যায়? হ্যালো? জি স্যার। আচ্ছা, তাহলে এই ব্র্যাকিয়াল আর্টারিটা সামনে একটু চাপা খেয়ে যেতে পারে এই স্পাইকে, এই স্পাইকে ব্র্যাকিয়াল আর্টারিটা চাপা খেয়ে, এই স্পাইক বোনের স্পাইক দিয়ে ব্র্যাকিয়াল আর্টারিটা চাপা খেয়ে এখানে ইনজুরি হয়ে যেতে পারে। তো এই ব্র্যাকিয়াল আর্টারি ইনজুরি হতে, ব্র্যাকিয়াল আর্টারি ইনজুরি হলে কি হবে, তার রেডিয়াল পালস পাওয়া যাবে না, রেডিয়াল পালস, আলনার পালস, ফিবল বা পাওয়া যাবে না, এখানে ইডিমা বেশি করে হবে, এবং ইয়ে ব্লাড সার্কুলেশন জিপেডাইজড হলে পরে ফোরাম অফ মাসেলগুলো ইসচেমিয়া হয়ে যাবে,
ওটাকে বলে ভকম্যানস ইসচেমিক কন্ট্রাকচার। ভকম্যানস ইসচেমিক কন্ট্রাকচার, ভিআইসি হবে, ভকম্যানস ইসচেমিক কন্ট্রাকচার। ওকে, ভিআইসি। ওকে, এটা একটা কমপ্লিকেশন। আচ্ছা, এই জন্য আমরা ডিস্টাল পাসটাও দেখবো। আচ্ছা, তারপরে আর কি হতে পারে, একটা রেডিয়াল নার্ভ ইঞ্জুরি হতে পারে, রিজ ড্রপ হবে, ব্র্যাকিয়াল আর্টারি ইঞ্জুরি হয়ে যেতে পারে, তার জন্য কি হবে, ভকম্যানস ইসচেমিক কন্ট্রাকচার হয়ে যাবে যদি আমরা চিকিৎসা না দেই। আচ্ছা, ট্রিট না করি। আর কি হতে পারে, সামনে আর কি স্ট্রাকচার আছে, কেউ বলো, আর কি স্ট্রাকচার আছে, ভাইটাল স্ট্রাকচার? মিডিয়ান নার্ভ ইঞ্জুরি হতে পারে। মিডিয়ান নার্ভ ইঞ্জুরি হলে ব্র্যাকিয়াল আর্টারি পাশাপাশি মিডিয়ান নার্ভ আছে, এখান দিয়ে একটা নার্ভ, মিডিয়ান নার্ভ, সামনে দিয়ে একটা নার্ভ আসছে, মিডিয়ান নার্ভ, ব্র্যাকিয়াল আর্টারি পাশাপাশি আছে। আচ্ছা, মিডিয়ান নার্ভ ইঞ্জুরি হলে কি হবে, তার ফ্লেক্সর পলিসিস লঙ্গাস, এটা ফ্লেক্স করতে পারবে না, আর ইন্ডেক্স ফিঙ্গার ফ্লেক্স করতে পারবে না, পয়েন্টিং সাইন হবে। তাকে যদি হাতে যদি এরকম ফিস্ট করতে বলা হয়, এরকম পয়েন্টিং সাইন হবে। হ্যাঁ হ্যাঁ, বা ওকে সাইন করতে পারবে না, ওকে সাইন করতে পারবে না। মিডিয়ান নার্ভ ইঞ্জুরি হলে স্যার আপনার মাইক অফ হয়ে গেছে। এখন কি মাইক অফ? জি স্যার, ঠিক আছে। এখন ঠিক আছে, ওকে, ঠিক আছে। ওকে, তাহলে হবে কি যে ব্র্যাকিয়াল আর্টারি ইনজুরি রেজাল্টিং ভকম্যানস ইসচেমিক কন্ট্রাকচার, রেডিয়াল আর্টারি ইনজুরি রেজাল্টিং যে রিস্ট ড্রপ অর ফিঙ্গার ড্রপ, এক্সটেন্ড করতে পারবে না, আর মিডিয়ান নার্ভ ইনজুরি রেজাল্টিং ইন যে পয়েন্টিং সাইন অর আনএবল টু ডু ওকে সাইন। আচ্ছা, আর কি হতে পারে, এটা হচ্ছে এক্সটেনশন ভ্যারাইটিতে এই কমপ্লিকেশনগুলো হয়। আর ফ্লেকশন টাইপে কমপ্লিকেশনটা হয় ইউজুয়ালি পেছন দিয়ে একটা নার্ভ গেছে, সেটা হচ্ছে যে আলনার নার্ভ। আলনার নার্ভ মিডিয়াল লিপিকন্ডাইলের পেছন দিয়ে যে আছে, আলনার নার্ভটা সামনে দিয়ে সে মিডিয়াল লিপিকন্ডাইলের পেছন দিয়ে যায়, ওই আলনার নার্ভটা এখানে ইঞ্জুরি হতে পারে ফ্লেকশন ভ্যারাইটিতে। তখন হবে কি, আলনার নার্ভ ইঞ্জুরি হলে কি হবে যে যে ক্লয়িং, আলনার ক্লয়িং, লেট স্টেজে আলনার ক্লয়িং হবে, আর যে আর বাস্টিং হবে, ইন্টারমেটাটার্সাল স্পেসগুলো ফাস্টিং হয়ে যাবে আলনার নার্ভ ইঞ্জুরিতে। ঠিক আছে, ওকে। এখন সুপিরিয়র কন্ডাইলার ফ্র্যাকচারে এই কমপ্লিকেশনগুলো জানা থাকলে, জানা তো খুব দরকার তোমাদের, এই কমপ্লিকেশনগুলো জিজ্ঞেস করবে, অবশ্যই জিজ্ঞেস করবে, বুঝছো? আচ্ছা, আর টাইপ আছে, ক্লাসিফিকেশন আছে। টাইপ তো বললাম যে ফ্লেকশন, এক্সটেনশন টাইপ, আর ক্লাসিফিকেশন গার্টল্যান্ড একটা ক্লাসিফিকেশন করেছে, যেটা তোমাদের অ্যাকচুয়ালি কতটুকু লাগবে এটা আমি নট শিওর, তবে তোমরা জেনে রাখতে পারো যে গার্টল্যান্ড ক্লাসিফিকেশনটা কি বলেছে, যে এটা হচ্ছে যে GRATLAND, গার্টল্যান্ড ক্লাসিফিকেশন, গার্টল্যান্ড ক্লাসিফিকেশন, GRAT, গার্টল্যান্ড ক্লাসিফিকেশন। গার্টল্যান্ড ক্লাসিফিকেশনে ওরা বলেছে যে টাইপ 1 2 3, 1 2 3, কেউ 4ও বলে। আচ্ছা, 1 হচ্ছে যে আনডিসপ্লেসডের ছবিটা যে এইটা আনডিসপ্লেসড, যে এটা আনডিসপ্লেসড, হ্যাঁ, ফ্র্যাকচার হয়েছে বাট ফ্র্যাকচার ফ্র্যাগমেন্ট একদম আনডিসপ্লেসড, সেটা হচ্ছে গার্টল্যান্ড 1। গার্টল্যান্ড 2, গার্টল্যান্ড 2 হচ্ছে যে ডিসপ্লেসড বাট, মানে ডিসপ্লেসড পোস্টেরিয়র ওয়াল, যেমন এরকম ফ্র্যাকচার, পোস্টেরিয়র ওয়ালটা ডিসপ্লেসড, অ্যান্টেরিয়র ওয়ালটা ইনট্যাক্ট, দিস ইজ গার্টল্যান্ড 2। আর ডিসপ্লেসড পোস্টেরিয়র ওয়ালটা এই ডিসপ্লেসড হয়ে গেছে, অ্যান্টেরিয়র ওয়ালটা ইনট্যাক্ট, গার্টল্যান্ড 2। গার্টল্যান্ড 3, both anterior and posterior displacement, যেমন এই যে এটা, যে এই ছবি অথবা এই ছবি, অথবা এই ছবি, anterior posterior wall displaced, যে গার্টল্যান্ড 3। ঠিক আছে, এই 1 2 3। আর অনেকে বলে যে গার্টল্যান্ড 4, মানে বলে যে একদম কমপ্লিট
অত দরকার নাই যে 1 2 3 পর্যন্ত জানলেই চলবে। কার্টল্যান্ড ক্লাসিফিকেশন তোমাদের কতটুকু লাগবে এই ব্যাপারে আই এম নট শিওর, কারণ তোমাদের মেইনলি জেনারেল সার্জনরা পরীক্ষার হলে বসেন বেশি, অর্থোপেডিক সার্জন খুব কম বসেন, আর জেনারেল সার্জন এত ডিটেলসে জিজ্ঞেস করবে না আর কি। হ্যাঁ, আর অর্থোপেডিক সার্জন যিনি থাকবেন উনিও গার্টল্যান্ড ক্লাসিফিকেশন পর্যন্ত যাবে কিনা আমি জানি না, তবে একটু জেনে রাখো গার্টল্যান্ড ক্লাসিফিকেশন, গার্টল্যান্ড স্পেলিংটা GRATLAND, গার্টল্যান্ড ক্লাসিফিকেশনে 1 আনডিসপ্লেসড, 2 posterior wall displaced, anterior wall intact, মানে মানে ইনট্যাক্ট মানে লেগে আছে আর কি, মানে পেরিওস্টিয়াম এখানে ইনট্যাক্ট আছে। 3 both anterior and posterior wall displaced। ওকে, 1 2 3। আচ্ছা, এখন আসি চিকিৎসায়, চলে আসি ট্রিটমেন্টে। ট্রিটমেন্ট কি করবা? ট্রিটমেন্টটা কি? চিকিৎসা হচ্ছে যে ক্লোজড ফ্র্যাকচার, আনডিসপ্লেসড থাকলে এটা লং আর্ম ব্যাক স্ল্যাব, ঠিক আছে? অথবা আমরা বাংলাদেশে বলি এটা লং আর্ম ব্যাক স্ল্যাব, কিন্তু অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে যে অ্যাবাভ এলবো ব্যাক স্ল্যাব, অ্যাবাভ এলবো ব্যাক স্ল্যাব, অ্যাবাভ এলবো ব্যাক স্ল্যাব অথবা লং আর্ম ব্যাক স্ল্যাব। তোমরা LABS লিখবা না, তোমরা পুরাটা লিখবা লং আর্ম ব্যাক স্ল্যাব, লং আর্ম ব্যাক স্ল্যাব বা অ্যাবাভ এলবো ব্যাক স্ল্যাব। এটা যদি আনডিসপ্লেস থাকে, যদি থাকে এরকম ডিসপ্লেসড, তাহলে কি এটাকে রিডাকশন করতে হবে, রিডাকশন করে পারকিউটিনিয়াস পিনিং দিতে হবে, দুই পাশ থেকে পিন দিয়ে ফিক্স করতে হবে, ঠিক আছে? আচ্ছা, বা ক্লোজ রিডাকশন করে প্লাস ব্যাক স্ল্যাব, লং আর্ম ব্যাক স্ল্যাব বা অ্যাবাভ এলবো ব্যাক স্ল্যাব বা পিনিং। যদি এত বেশি ডিসপ্লেসড যে ক্লোজ রিডাকশন করে হচ্ছে না, তাহলে কি করতে হবে? তাহলে ওপেন রিডাকশন করতে হবে, ওপেন করে রিডাকশন করে পারকিউটিনিয়াস পিনিং দিতে হবে। যদি এপি ভিউটা আমি একটু দেখাই, যে এইটা যদি কন্ডাইল হয়, এখানে যদি ফ্র্যাকচার আনডিসপ্লেস হচ্ছে এপি ভিউ, এতক্ষণ ল্যাটারাল ভিউ দেখাচ্ছিলাম, তাহলে এটা হচ্ছে যে আনডিসপ্লেস ফ্র্যাকচার লং আর্ম ব্যাক স্ল্যাব। যদি এরকম, তাহলে এটা রিডাকশন করে এই পজিশনে আনতে হবে, তারপর মিডিয়াল ইপিকন্ডাইল দিয়ে ল্যাটারাল ইপিকন্ডাইল দিয়ে কেভার দিল, ক্রস কেভার, তো পারকিউটিনিয়াস পিনিং। যদি ক্লোজ রিডাকশন পসিবল হচ্ছে না, তাহলে ওপেন করতে হবে, ওপেন করে এই পারকিউটিনিয়াস মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল ইপিকন্ডাইল ওপেন করে রিডাকশন করে পিনিং করতে হবে, পারকিউটিনিয়াস পিনিং, ঠিক আছে? তো তাহলে কি বলবা যে তোমরা আনডিসপ্লেসড ফ্র্যাকচার, তাহলে লিখবা লং আর্ম ব্যাক স্ল্যাব, ডিসপ্লেসড ফ্র্যাকচার কি করবা? ক্লোজড রিডাকশন and percutaneous K-wire fixation। ওকে, দেখা যাচ্ছে আমার ছবিটা? এটা হচ্ছে ডিসপ্লেসড। আর if closed reduction not possible or stable, then open reduction and K-wire fixation। ঠিক আছে? ওকে, বোঝা গেল তিনটা টাইপ।
আচ্ছা, তারপরে কি আমি একটু খাতা নিয়ে আসি আর একটু কাগজ নিয়ে আসি। আচ্ছা, বোঝা গেছে? আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপর কি করব যে আমরা এই ৩ মানে ৩ ভাবে এটাকে ফিক্স করতে পারি, মানে স্টেবল করতে পারি। তারপর লং আর্ম ব্যাক স্ল্যাপ ৩ কেসেই লং আর্ম ব্যাক স্ল্যাপ দিয়ে রাখবো। কতদিন লং আর্ম ব্যাক স্ল্যাপ দিব? হচ্ছে যে এটা 3 to 4 উইকস, 3 to 4 উইকস প্লাস্টারে রাখবো। ঠিক আছে? 3 to 4 উইকস। আচ্ছা। আর এটা হচ্ছে যে টেকনিক অফ ক্লোজ রিডাকশন। টেকনিক তোমাদের হয়তো কেউ জিজ্ঞেস করবে না। ট্রাকশন করতে হয় ইউজুয়ালি, ট্রাকশন দিতে হয় যে সে আমার হাতটাকে একটু দেখো, আমার হাতটা একটু দেখা যাচ্ছে যে ফোর আর্মে এখানে কেউ একজন টান দিবে এবং আর্মে একজন টান দিবে, হ্যাঁ, এবং তারপর যে ডিডাকশন করবে আর কি। মোট কথা আর্মে একজন টান দিয়ে, একজন ফোর আর্মে টান দিয়ে তারপর ডিডাকশন করে। 1 মিনিট, আমি একটু আরো কিছু কাগজ নিয়ে আসি, তোমাদের একটু ছবিটা দেখা দেওয়ার চেষ্টা করি। ওকে, নিউ পেজের এইটা আর্ম, দিস ইজ ফোর আর্ম অ্যান্ড দিস ইজ হ্যান্ড। আমার হাতের, আমার ড্রয়িং মারাত্মক পচা, তোমরা কিছু মনে করো না। তো সার্জেন হচ্ছে যে হাতে এখানে যে ফোর আর্মে ধরে, এখান দিয়ে ধরে, দুই হাতে ধরে টান দিচ্ছে। অ্যাসিস্ট্যান্ট আর্মে ধরে টান দিবে। এটা হচ্ছে যে, সরি, এটা হচ্ছে যে স্যার আপনি প্রথমে। যেখানে আঁকছেন ওটা ভালো করে দেখা যাচ্ছে না। ও, এখন দেখা যাচ্ছে? এখন দেখা জি যাচ্ছে? স্যার। আচ্ছা, দিস ইজ আর্ম, এলবো, এটা ফোর আর্ম। এখন দেখা যাচ্ছে না? দিস ইজ হ্যান্ড। ওকে, এটা হচ্ছে এলবো। হ্যাঁ, তো সার্জেন এখানে ধরে টান দিবে, অ্যাসিস্ট্যান্ট এদিকে ধরে আর্মে, সার্জেন ফোর আর্মে ধরে টান দিবে, অ্যাসিস্ট্যান্ট আর্মে ধরে টান দিবে। ঠিক আছে? তাহলে এক্সটেনশন পজিশনে, এটা হচ্ছে এলবো। হ্যাঁ, তো এক্সটেনশন পজিশনে সার্জেন এদিকে টান দিল, কাউন্টার ট্রাকশন দিচ্ছে অ্যাসিস্ট্যান্ট। ওকে, বুঝতে পারছো? তারপর এখানে পিছনে যে অলিকরণ প্রসেস আছে, অলিকরণ প্রসেসের মধ্যে একটা চাপ দিয়ে এটাকে ফ্লেক্স করে ফেলা হবে হাতকে। অলিকরণ প্রসেসে চাপ দিয়ে ফ্লেক্স করে ফেলা হবে হাতকে। এটা অলিকরণ প্রসেস। এখানে ফ্র্যাকচার, এখানে এখানে একটু পুশ করে এটা ফ্লেকশন করে ফেলা হলো। প্রথমে এক্সটেনশন পজিশনে সার্জেন টান দিচ্ছে, কাউন্টার ট্রাকশন দিচ্ছে অ্যাসিস্ট্যান্ট, তারপর সার্জেন অলিকরণ প্রসেসে একটু পুশ করে, এই অলিকরণ প্রসেসে পুশ করে এটাকে ফ্লেকশন, এই যে অলিকরণ প্রসেস, এখানে পুশ করে ফ্লেকশন করে ফেলবে হাত, তখন রিডাকশন হয়ে যাবে। ওকে, আন্ডারস্ট্যান্ড না? এভাবে রিডাকশন করতে হয়, বুঝছো? তারপর এখানে হাইপার ফ্লেকশন করে রাখলে, হাতকে হাইপার ফ্লেকশন করে রাখলে এটা ফিক্সড হয়ে যায়, বুঝছো? তো ইউজুয়ালি 30 ডিগ্রি টু 40 ডিগ্রি হাইপার ফ্লেকশন। আচ্ছা, এইটা এখন তোমাদের মনে রাখার দরকার নেই, তোমরা জাস্ট মনে রাখো যে 90 ডিগ্রি পর্যন্ত ফ্লেকশন করে তারপর এখানে একটা ব্যাক স্ল্যাপ, লং আর্ম, যে আর্ম থেকে এলবো, ফোর আর্ম, একটা ব্যাক স্ল্যাপ দিতে হবে। ঠিক আছে? এখন মোটামুটি বোঝা যায় ট্রাকশন কি? এক্সটেনশন পজিশনে সার্জেন ফোর আর্ম ধরে টান দিবে, অ্যাসিস্ট্যান্ট আর্ম ধরে টান দিবে, তারপর অলিকরণ প্রসেসে পুশ করে ফ্লেকশন করে ফেলবে 90 ডিগ্রি অর মোর দেন 90 ডিগ্রি ফ্লেকশন করে ফেলবে, তাই রিডাকশন হয়ে যাবে, তারপর একটা ব্যাক স্ল্যাপ দিতে হয়। আন্ডারস্ট্যান্ড না? বুঝছো? হ্যালো, দেখা যায় এবং বোঝা যায় কথাটা? হ্যাঁ, আটটু পর্যন্ত জানলেই হবে, অনেক হয়েছে। অ্যাবাভ এলবো ব্যাক স্ল্যাপ দিতে হবে এবং 3 থেকে 4 সপ্তাহের জন্য। আচ্ছা, আচ্ছা, আর কি কমপ্লিকেশন কি কি হতে পারে? একবার তো বললাম যে আবার বলো তো, মিম বলো, কমপ্লিকেশন তাহলে কি কি হতে পারে? সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার কমপ্লিকেশন কি কি হতে পারে? এই ছবিটা। কমপ্লিকেশনের মধ্যে স্যার ভাস্কুলার ইনজুরির মধ্যে আচ্ছা, ব্রাকিয়াল মা আর্টারি শোনো, ইনজুরি হতে পারে। মা শোনো, তুমি একটা কাজ করো যে এভাবে লিখে দিতে পারো, ইমিডিয়েট কমপ্লিকেশন আর লেট কমপ্লিকেশন। ইমিডিয়েট কমপ্লিকেশন কি? ব্রাকিয়াল আর্টারি ইনজুরি, মিডিয়ান নার্ভ ইনজুরি, রেডিয়াল নার্ভ ইনজুরি। এর হচ্ছে এক্সটেনশন ভ্যারাইটিতে ফ্লেকশন টাইপে
আনলার্ন অফ ইনজুরি হতে পারে। এটা হচ্ছে ইমিডিয়েট কমপ্লিকেশন। লেট কমপ্লিকেশন কি? বিআইসি, বকম্যানস ইসচেমিক কন্ট্রাকচার। বিআইসিটা কি? লেট কমপ্লিকেশন বিআইসি। যদি ব্র্যাকিয়াল আর্টারি ইনজুরি হয়, ওটা যদি আমরা চিকিৎসা না করি, ব্র্যাকিয়াল আর্টারিকে যদি ঠিক করে না দিই, তাহলে ফোরামে যে ব্লাড সার্কুলেশন কমে যাবে। তাহলে কি হবে? ফোরামের লং ফ্লেক্সর মাসেলগুলো মরে যাবে। মরে গেলে ও ধীরে ধীরে মরা। হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ফোরামের লং ফ্লেক্সর গ্রুপ মাসেলগুলো মরে গেলে কি হবে? যে ওর যে টেন্ডনগুলো আঙ্গুল পর্যন্ত আসে, সেই মাসেলগুলো, মরা মাসেলগুলো ফাইব্রোসিস হয়ে কুচকায় যাবে, বুঝছো? কন্ট্রাকচার ডেভেলপ করবে, মরা মাসেলে কুচকিয়ে যাবে, ছোট হয়ে যাবে, কন্ট্রাকচার ডেভেলপ করবে। ওই লং টেন্ডনগুলো তখন টেনে টেনে ফিঙ্গারগুলোকে এরকম ফ্লেকশন করে ফেলবে, ফিঙ্গারগুলো এরকম ফ্লেকশন হয়ে যাবে। ওটিকে বলে ভকম্যান সিস্টেমিক কন্ট্রাকচার। স্পেলিং VOLKMANN apostrophe S, ভকম্যানস VOLKMANN apostrophe S, ভকম্যানস ইসচেমিক ISCHEMIC, ischemic contracture, contracture. Volkmann's ischemic contracture, এটা হচ্ছে লেট কমপ্লিকেশন, VIC, Volkmann's ischemic contracture। ঠিক আছে, লেট কমপ্লিকেশন। ওকে, হইলো? বোঝা গেছে? হ্যালো মিম, বলো বোঝা গেছে? জি স্যার, আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা, এটা হচ্ছে যে সুপ্রাকন্ডালার ফ্র্যাকচার। অনেক কিছুই বললাম সুপ্রাকন্ডালার ফ্র্যাকচার সম্পর্কে। আচ্ছা, আর একটা ফ্র্যাকচার বলো, আর একটা হাতের ফ্র্যাকচার, আর দুইটা ফ্র্যাকচার আমি তোমাদেরকে বলি একই সাথে। হ্যাঁ, যে তোমরা জানো আর কি ফ্র্যাকচার তোমাদের কমনলি জিজ্ঞেস করতে পারে বলো তো? আপার লিম্ব ফ্র্যাকচারে স্যার গ্যালিয়াজি আর মন্টেজিয়া ফ্র্যাকচার। হ্যাঁ, এই দুইটা আসবে, গ্যালিয়াজি অ্যান্ড মন্টেজিয়া ফ্র্যাকচার। হ্যাঁ, খুব ডিটেলসে আসবে না, শুধু তোমরা মানে একটু জেনে রাখো। গ্যালিয়াজি স্পেলিংটা বলো। মিম, আমাকে গ্যালিয়াজি স্পেলিং বলো। দেখা যাচ্ছে আমার হাতটা? মিম, গ্যালিয়াজি স্পেলিং বলতে পারবা? হ্যালো মিম, শোনা যায়? স্যার মিম, জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা আমি তোমাকে হেল্প করছি। গ্যালিয়াজি স্যার হ্যাঁ, GALEZZI, জি, LEA ইয়েস, ZZI। হ্যাঁ, ফ্যান্টাস্টিক, এক্সিলেন্ট। GALEA, গ্যালিয়া, তারপর ZZI, গ্যালিয়াজি ফ্র্যাকচার ডিসলোকেশন। আমরা বলি গ্যালিয়াজি ফ্র্যাকচার ডিসলোকেশন, একবারে বলি গ্যালিয়াজি ফ্র্যাকচার ডিসলোকেশন। তোমাদের লেভেলে তোমরা শুধু গ্যালিয়াজি ফ্র্যাকচার বললেও চলবে, ডিসলোকেশন না বললেও চলবে। আচ্ছা, আর একটা কি? মন্টাজিয়া স্পেলিংটা বলতে পারবা? MON, বলো। স্যার MONTAGIA। TEMONTE, মন্টি, এটা জি, ডাবল জি, মন্টেজি, জি। গ্যালিয়াজি কি? GALEA গ্যালিয়াজি GALEA। আর মন্টেজি হচ্ছে যে মন্টেজি MONTEGGIA, মন্টেজিয়া ফ্র্যাকচার ডিসলোকেশন। ওকে, হইলো? তাহলে গ্যালিয়াজি GALEAZZI, গ্যালিয়াজি ফ্র্যাকচার ডিসলোকেশন। মন্টেজি হচ্ছে যে MONTEGGIA, মন্টেজিয়া ফ্র্যাকচার ডিসলোকেশন। ওকে,
আচ্ছা, কোনটা কি? গ্যালিয়েজি ফ্র্যাকচার ডিসলোকেশনটা হচ্ছে জি, মানে মনে রাখবে এভাবে, জি, জিতে গ্যালিয়েজি, গ্যালিয়েজিতে জি দিয়ে কি হয়? গ্রাউন্ড। এটা মনে রাখার জন্য, গ্রাউন্ড। আর মন্টেজিয়ার এম দিয়ে কি হয়? মুন। তোমাদের মনে রাখার জন্য বলছি। গ্রাউন্ড কি হয়? মাটিতে থাকে। মাটি মানে নিচে, নিচে মানে ডিস্টাল, ডিস্টাল, ডিস্টাল। আর মুন, মুন থাকে আকাশে, আকাশে মানে উপরে, উপরে মানে প্রক্সিমাল, প্রক্সিমাল। ঠিক আছে, এটা মনে রাখার জন্য। গ্যালিয়েজি জি, শুরু জি দিয়ে, জি দিয়ে হয় গ্রাউন্ড, গ্রাউন্ড মানে মাটি, নিচে, নিচে মানে ডিস্টাল। আর মন্টেজিয়ে শুরু হয় এম দিয়ে, এম মানে মুন, মুন মানে চাঁদ, চাঁদ কোথায় থাকে? এই যে চাঁদ, এই চাঁদ, চাঁদ কোথায় থাকে? আকাশে, আকাশে মানে উপরে, উপরে মানে প্রক্সিমাল। তাহলে মনে রাখার জন্য গ্যালিয়েজি হচ্ছে ফ্র্যাকচার ডিস্টাল 1/3 অফ রেডিয়াস with dislocation of distal radioulnar joint, distal dislocation of a distal radioulnar joint. Montegier fracture proximal, proximal 1/3 of ulna with fracture with dislocation of proximal radioulnar joint. ঠিক আছে, হয়েছে? বুঝতে পারছো? স্যার হ্যালো, আরেকবার একটু বললে ভালো হয়। আচ্ছা, হ্যাঁ, আরেকবার বলছি, এখানে আসো। গ্যালিয়েজি, GALEAI, গ্যালিয়েজি, গ্যালিয়েজি শুরু হয়েছে জি দিয়ে, জি মনে রাখবা, জি মানে গ্রাউন্ড, গ্রাউন্ড, গ্রাউন্ড মানে মাটি, মাটি, মাটি মানে নিচে, মাটি থাকে কোথায়? নিচে, নিচে মানে ডিস্টাল, ডিস্টাল। তাহলে গ্যালিয়েজি ফ্র্যাকচারটা হচ্ছে এই রেডিয়াস, রেডিয়াসের ডিস্টাল রেডিয়াসটা ফ্র্যাকচার, এই আলনা, আলনাটা ইনট্যাক্ট, এই রেডিয়াসের ডিস্টাল 1/3 অফ রেডিয়াস উইথ ডিসলোকেশন, এইখানে যে ডিস্টাল রেডিও স্যার আলনার, যেখানে আঁকছেন ওটা দেখা যাচ্ছে না। ও ও সরি, ডিস্টাল রেডিও আলনার জয়েন্ট ডিসলোকেশন। আবার গ্যালিয়াজি শুরু হয়েছে জি দিয়ে, জি মানে জি দিয়ে হয় গ্রাউন্ড, গ্রাউন্ড মানে মাটি, গ্রাউন্ড মানে নিচে, মানে মাটি, মাটিতে মানে কি? নিচে, মোট কথা নিচে, নিচে মানে নিচে, নিচে মানে ডিস্টাল, এভাবে মনে রাখবা। তাহলে গ্যালিয়েজি ফ্র্যাকচার, এই রেডিয়াস, এটা রেডিয়াস, ডিস্টাল 1/3 অফ রেডিয়াসে ফ্র্যাকচার উইথ ডিসলোকেশন ডিস্টাল রেডিওয়ালনার জয়েন্ট। মনে থাকবে এভাবে। গ্যালিয়েজি ফ্র্যাকচার ডিস্টাল 1/3 অফ রেডিয়াস ফ্র্যাকচার উইথ ডিসলোকেশন ডিস্টাল রেডিওয়ালনার জয়েন্ট। আর মন্টেজি MONTEGIA, মন্টেজিয়া ফ্র্যাকচার ডিসলোকেশন শুরু হচ্ছে এম দিয়ে, এম মানে মুন, মুন দিয়ে মনে রাখবা। মুন থাকে কোথায়? আকাশ, আকাশে, আকাশে মানে উপরে, মুন থাকে উপরে, উপরে মানে প্রক্সিমাল, প্রক্সিমাল। তাহলে মন্টেজি ফ্র্যাকচার, মুন মানে কি? চাঁদ, বুঝছো? তো মন্টেজি ফ্র্যাকচার হচ্ছে যে ফ্র্যাকচার এই আলনা proximal 1/3 of ulnar fracture with এখানে dislocation of radius proximal radio ulnar joint, এটা proximal radio ulnar joint dislocation। আর ফ্র্যাকচারটা কোথায়? proximal 1/3 of ulnar।
তাহলে মন্টেজিয়া proximal 1/3 of ulna, proximal Monteggia proximal 1/3 of ulna fracture with dislocation proximal radioulnar joint. মনে রাখার সুবিধার জন্য মন্টেজিয়া এম মানে হ্যালো শোনা যায়? স্যার বলতেছি যে 1/3 আর 2/3 জাংশনের ফ্র্যাকচারটা হবে স্যার উপরে হলে সেটা হ্যাঁ 1/3 উপরে হচ্ছে মন্টেজি হচ্ছে প্রক্সিমাল 1/3 ফ্র্যাকচার উইথ, যেটা তোমার ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রক্সিমাল রেডিওলার জয়েন্ট ডিসলোকেশন হয় মন্টেজিয়াতে। মন্টেজি মানে উপরে প্রক্সিমাল। হ্যালো ডিসলোকেশনটা কেন হয়? কোলিস ফ্র্যাকচারে তো ডিসলোকেশন হয় না। ইয়েস, কোলিস ফ্র্যাকচারে ডিসলোকেশন হয়। এখানে কেন ডিসলোকেশন হয়? এখানে ডিসলোকেশনটা হয় যে এই দুইটা রিলেশনটা নষ্ট হয়ে যায় বলে এটা ডিসলোকেশন হয়। কোলিস ফ্র্যাকচারেও এই ডিস্টাল কোলিস ফ্র্যাকচারটা কি এই আর্টিকুলার সারফেস থেকে দেখা যাচ্ছে না 2 ইঞ্চ প্রক্সিমাল এখানে ফ্র্যাকচার হয়। হ্যাঁ, তো এটা সরে যায়। কোলিস ফ্র্যাকচারেও ডিস্টাল যে রেডিওলার জয়েন্ট এখানে ডিসলোকেশনটা হয়। কোলিস ফ্র্যাকচারেও ডিসলোকেশন হয়, কিন্তু গ্যালিয়েজি ফ্র্যাকচারে যেটা হয় কি এটা একটু বেশি পরিমাণে ডিসলোকেশনটা হইতে পারে হয়। এই রেডিওলার জয়েন্ট ইউজুয়ালি মানে রেডিয়াস আর আলনা পুরোটাই অ্যাকচুয়ালি একটা জয়েন্ট। কিভাবে? প্রক্সিমাল রেডিওলার জয়েন্ট আছে প্রক্সিমালি, ডিস্টাল রেডিওলার জয়েন্ট, আর এই মাঝখানে রেডিয়াস আর আলনার মাঝখানে যে ইন্টারওসিয়াস মেমব্রেন আছে, তো এই ইন্টারওসিয়াস মেমব্রেন সেটাও একটা জয়েন্ট। রেডিয়াস আর আলনার মাঝখানে 3টা জয়েন্ট, একটা হচ্ছে ডিস্টাল রেডিওলার জয়েন্ট, একটা প্রক্সিমাল রেডিওলার জয়েন্ট, আর ইন্টারওসিয়াস মেমব্রেন দিয়ে একটা জয়েন্ট। বুঝছো? এই রিলেশনটা যখন একখানে ব্রেক হয়ে যায় তখন জয়েন্ট ডিসলোকেশন হয়। এখানে যদি ভেঙে যায়, এই বোনটা ভাঙছে, এ ভাঙে নাই, তাহলে ডিস্টাল রেডিওলার জয়েন্ট ডিসলোকেট হয়ে যেতে পারে। রেডিয়াস ভাঙছে, আলনা ভাঙে নাই, ডিস্টাল রেডিওলার জয়েন্ট ডিসলোকেশন হয়। এখানে মন্টেজিয়াতে আলনা ভাঙছে, রেডিয়াস ভাঙে নাই, তাহলে প্রক্সিমাল রেডিওলার জয়েন্ট ডিসলোকেশন হয়ে যায়। ঠিক আছে? কিন্তু যদি বোথ বোন ফ্র্যাকচার হয়, রেডিয়াস আলনা দুইটাই ভেঙে গেছে, তাহলে আর প্রক্সিমাল ডিস্টাল রেডিওলার জয়েন্ট ডিসলোকেশন হয় না। যদি দুইটাই ভেঙে যায়, এখানেও আর এখানেও ভাঙা, তাহলে এরা ডিসলোকেট করে না। বুঝতে পারছো? তোমরা কি বুঝতে পারছো আমার কথা? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, তো এরা হচ্ছে যে ফ্র্যাকচার অফ নেসেসিটি, গ্যালিয়েজি আর মন্টেজিয়া ফ্র্যাকচার দুইটাই হচ্ছে ফ্র্যাকচার অফ নেসেসিটি। এরা হচ্ছে যে যেটা বললাম যে মানে এরা হচ্ছে যে ইন্টার আর্টিকুলার ফ্র্যাকচার অ্যাকচুয়ালি, মানে এদেরকে ওপেন রিডাকশন করতে হয়, ওপেন রিডাকশন ইন্টারনাল ফিক্সেশন করতে হয়, প্লেট স্ক্রু দিয়ে ফিক্সেশন করতে হয়। এখন আনিকা বলো, আনিকা, হোয়াট ইজ গ্যালিয়েজি ফ্র্যাকচার? আনিকা আনমিউট করো। আনিকা বলো, হোয়াট ইজ গ্যালিয়েজি ফ্র্যাকচার? Sir, Gallagher fracture Gallagher fracture is a fracture of radius which occur in distal radioulnar joint. দূর বেটা, গ্যালিয়েজি ফ্র্যাকচার ডিসলোকেশন হচ্ছে, মনে রাখো, মনোযোগ দিয়ে শুনো মা, এটা হচ্ছে ফ্র্যাকচার অফ ডিস্টাল 1/3 অফ রেডিয়াস উইথ ডিসলোকেশন অফ ডিস্টাল রেডিওলার জয়েন্ট। গ্যালিয়েজি জি, গ্রাউন্ড মানে মাটি, মানে ডিস্টাল, তো ডিস্টাল রেডিওলার জয়েন্ট। উপরে আকাশ, আকাশে থাকে কি মুন, মন্টেজিয়া। তো মুন প্রক্সিমাল হচ্ছে যে মুন মানে আকাশ, উপরে মানে প্রক্সিমাল। তো মন্টেজিয়া ফ্র্যাকচার হচ্ছে ফ্র্যাকচার প্রক্সিমাল 1/3 of ulna with dislocation of proximal radioulnar joint. Monteggia fracture proximal 1/3 of ulna with dislocation of proximal radioulnar joint. হয়েছে? বুঝছো?
মাজহারুল ইসলাম বলো তো, মাজহারুল ইসলাম, TA2 রোল 5, মাজহারুল ইসলাম। What is Montegio fracture? কাকন আনমিউট করো, কাকন 25 রোল 25, কাকন রোল 25। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো মা তুমি? স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা কাকন আর কি জোরে বলো, হোয়াট ইজ মন্টিজিও ফ্র্যাকচার? স্যার, মন্টেজিয়া ফ্র্যাকচার হলো fracture proximal 1/3 of ulna and dislocation of radio ulnar joint. প্রক্সিমাল রেডিও আলনার জয়েন্ট, প্রক্সিমাল Proximal রেডিও radio আলনার ulnar joint. জয়েন্ট। আর গ্যালিয়েজি ফ্র্যাকচার? Distal 1/3 of radius and distal radio With ulnar joint dislocation. হ্যাঁ, উইথ ডিসলোকেশন অফ ডিস্টাল রেডিও আলনার জয়েন্ট। ওকে, বুঝতে পারছো? জি স্যার। জি এবং স্যার। এই দুইটাই হচ্ছে যে ইন্টার আর্টিকুলার ফ্র্যাকচার। এটা কনজারভেটিভ ম্যানেজমেন্ট ইউজুয়ালি অ্যাডাল্টদের হয় না, অ্যাডাল্টদের ইউজুয়ালি এটা ওপেন রিডাকশন ইন্টারনাল ফিক্সেশন করতে হয়। ওপেন রিডাকশন ইন্টারনাল ফিক্সেশন, ওপেন রিডাকশন ইন্টারনাল ফিক্সেশন করতে হয়। আর চিলড্রেনদের আমরা চেষ্টা করি কনজারভেটিভ করতে লং আর্ম ব্যাক স্ট্রাপ দিয়ে আর কি, রিডিউস করে লং আর্ম ব্যাক স্ট্রাপ দিতে দিই আর কি। নাদিরা, নাদিরা রেজওয়ান, নাদিরা রেজওয়ান আনমিউট করো, নাদিরা রেজওয়ান রোল 2। রোল 2 নাদিরা রেজওয়ান আনমিউট করো। আফরোজা হারুন, আফরোজা হারুন আনমিউট করো, আফরোজা হারুন। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা একটু জোরে বলো, মা বলো তো হোয়াট ইজ গ্যালিয়েজি ফ্র্যাকচার? স্যার গ্যালিয়াজি ফ্র্যাকচার হচ্ছে হ্যালো হ্যাঁ বলো। স্যার গ্যালিয়াজি ফ্র্যাকচার হচ্ছে ইনফেরিয়র রেডিও আলনার জয়েন্টের ডিসলোকেশন অ্যান্ড অ্যান্ড ডিস্টাল রেডিয়াসের 1/3 ফ্র্যাকচার। ফ্র্যাকচার, হ্যাঁ গ্যালিয়েজি ফ্র্যাকচার হচ্ছে ফ্র্যাকচার ডিস্টাল 1/3 অফ রেডিয়াস উইথ ডিসলোকেশন অফ ডিস্টাল রেডিও আলনার জয়েন্ট। ওকে, জি স্যার। হোয়াট ইজ মন্টেজিও ফ্র্যাকচার? স্যার এটা হচ্ছে আলনার প্রক্সিমাল 1/3 অফ দ্য আলনার ফ্র্যাকচার আর সুপিরিয়র রেডিও আলনার জয়েন্টের ডিসলোকেশন। ফ্যান্টাস্টিক, এক্সিলেন্ট, সুন্দর বলেছো। ওকে, ও সুন্দর বলছে বলে তোমাদের আর কাউকে জিজ্ঞেস করবো না তা হতে পারে না। মৌ নারাত মুমু 37 রোল 37, মৌ নারাত মুমু আনমিউট করো। মুমু আনমিউট, আনমিউট করো। মৌ নারাত মুমু আনমিউট করো। আচ্ছা, সাইফুল ইসলাম লিজন, SM সাইফুল ইসলাম লিজন। হ্যাঁ হ্যাঁ, সবাই মাইন্ড করছে। নাসরিন ইসলাম 43, নাসরিন ইসলাম 43, নাসরিন ইসলাম। ঠিক আছে, ওকে। আচ্ছা যাই হোক, বোঝা গেছে তো না আমি কি বললাম? জান্নাতুল মাওয়া। জি স্যার। আচ্ছা জান্নাতুল মাওয়া বুঝতে পেরেছো? তুমি বলো তো একবার গ্যালিয়েজি ফ্র্যাকচার। স্যার What is গ্যালিয়াজি ফ্র্যাকচার হচ্ছে ফ্র্যাকচার অফ দ্য ডিস্টাল 1/3 অফ দ্য রেডিয়াস উইথ
dislocation of the distal radio ulnar joint. ডিডি গ্যালিয়েজি ডিস্টাল। ওকে, আর মন্টেজিয়া তো মন্টেজিয়া হচ্ছে fracture of the proximal 1/3 of the ulna with dislocation of the proximal radio ulnar joint. ইয়েস, গুড। মন্টেজি প্রক্সিমাল, মন্টেজি এম দিয়ে শুরু হয়েছে, এম মানে মুন, মুন থাকে আকাশে, আকাশ মানে উপরে, তাহলে সব প্রক্সিমাল, মন্টেজি প্রক্সিমাল। আর গ্যালিয়েজি জি দিয়ে শুরু হয়েছে, গ্রাউন্ড, গ্রাউন্ড মানে নিচে মাটিতে, তো এটা ডিস্টাল। ওকে, ঠিক আছে, এবার মনে থাকবে তো। Yes, sir, এবং inshallah. এবং গ্যালিজি মন্টেজিও ফ্র্যাকচার হচ্ছে যে ইন্টারআর্টিকুলার ফ্র্যাকচার, এটা ডিসলোকেশন থাকে, ফ্র্যাকচার কখনো রিডিউস থাকে না, এটা অবশ্যই অ্যাডাল্টের অবশ্যই অপারেশন করতে হয়। এটা হচ্ছে ফ্র্যাকচার অফ নেসেসিটি। ফ্র্যাকচার অফ নেসেসিটি মানে অবশ্যই সার্জারি করতে হবে। ওকে, ফিক্স করতে হবে। আচ্ছা, আর সুপ্রাকন্ডালার ফ্র্যাকচার হলো, এর আগে কোলিস ফ্র্যাকচার হয়েছে, তো তোমাদের আপার লিম্ব ফ্র্যাকচার আর কিছু মনে হয় পড়তে হবে না সম্ভবত। এখন এরপরে নেক্সট ক্লাস লোয়ার লিম্ব ফ্র্যাকচার পড়বো, ঠিক আছে? Yes, sir. ওকে, স্যার এখানে যে গ্যালিয়েজি মন্টেজিয়া চাইল্ডের ক্ষেত্রে কনজারভেটিভ হিসেবে কি স্যার কনজারভেটিভ হিসেবে কি কনজারভেটিভ আমরা চেষ্টা করি হচ্ছে ক্লোজ রিডাকশন অ্যান্ড লং আর্ম ব্যাক স্ল্যাব or above elbow back slab for 3 weeks. Child 3 weeks হচ্ছে close reduction and above elbow back slab. গ্যালিজি মন্টেজিয়ার দুই ক্ষেত্রেই। Yes. আচ্ছা, কিন্তু যদি না আসে ক্লোজ রিডাকশন, আমরা চেক এক্সরে করে দেখলাম যে ক্লোজ রিডাকশনে আসে নাই, তখন স্যার তখন ওপেন রিডাকশন করতে হবে। ওপেন রিডাকশন করতে হবে, অ্যান্ড ফিক্সেশন করতে হবে, অ্যান্ড ফিক্স করতে হবে, উপায় নেই। আর অ্যাডাল্ট অবশ্যই ওপেন রিডাকশন অ্যান্ড ফিক্সেশন। আন্ডারস্ট্যান্ড? জি স্যার। ওকে, আর সুপ্রাকন্ডালার ফ্র্যাকচার তো বললামই। সুপ্রাকন্ডালার ফ্র্যাকচারের কমপ্লিকেশন কি হতে পারে? জান্নাতুল মা বলো, সুপ্রাকন্ডালার ফ্র্যাকচারের ইমিডিয়েট কমপ্লিকেশন কি হতে পারে? স্যার ব্রাকিয়াল আর্টারি ইনজুরি হতে পারে, তারপর রেডিয়াল নার্ভ ইনজুরি, রেডিয়াল আর্টারি ইনজুরি, মিডিয়ান নার্ভ, রেডিয়াল নার্ভ ইনজুরি, মিডিয়ান নার্ভ ইনজুরি, আর আলনার নার্ভ ইনফ্লেকশন টাইপ। আর আগে আগে যেগুলো বললাম সেগুলো বেশিরভাগই হয় এক্সটেনশন টাইপের আর কি। জি স্যার। আচ্ছা, আর দুইটা টাইপ আছে, একটা এক্সটেনশন টাইপ যেটা 80 to 90%, আর ফ্লেকশন টাইপ 10 to 20%। আর ক্লাসিফিকেশন আছে গাটলাইন ক্লাসিফিকেশন, টাইপ 1 2 3 এই। আর এই তো আনডিসপ্লেসড থাকলে আনডিসপ্লেসড ফ্র্যাকচার লং আর্ম ব্যাক স্ল্যাব, displaced fracture close reduction and percutaneous K-wire fixation. If close reduction not possible, তাহলে বা আনস্টেবল, মানে এটা যে স্টেবল না, এটা যে আনস্টেবল হবে। যেমন এটা হবে, সরি, UN আনস্টেবল, দেন ওপেন রিডাকশন অ্যান্ড K-wire fixation। ওকে, ঠিক আছে? জান্নাতুল মা বলো, ট্রিটমেন্টটা কি বোঝা গেছে তো না? মা বলো, বোঝা গেছে? জি স্যার, বোঝা গেছে। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আর লেট কমপ্লিকেশন অফ সুপ্রাকন্ডালার ফ্র্যাকচার কি? ভকম্যানস ইসকেমিক কন্ট্রাকচার। ইয়েস, আচ্ছা, সরি, সবাই শোনো, সরি, একটা জিনিস বলা হয়নি যে সুপ্রাকন্ডালার ফ্র্যাকচারের আরেকটা কমপ্লিকেশন হতে পারে। লেট কমপ্লিকেশন কি? যে ম্যাল ইউনিয়ন হতে পারে, তাই না? বিআইসি তো হতেই পারে, কিন্তু ম্যাল ইউনিয়ন হতে পারে, নন ইউনিয়ন হতে পারে। ইউজুয়ালি নন ইউনিয়ন হয় না সাধারণত, তারপরেও নন ইউনিয়ন ম্যাল ইউনিয়ন হতে পারে, ভিআইসি হতে পারে, এই। আর বাকি সব তো ইমিডিয়েট কমপ্লিকেশন বলেই দিস। আচ্ছা, আর ম্যাল ইউনিয়ন হলে কি হয়? ইউজুয়ালি কিউবিটাস ভ্যারাস ডিফর্মিটি হয়। কিউবিটাস ভ্যারাস সুপ্রাকন্ডালার ফ্র্যাকচারে ম্যাল ইউনিয়ন, লেট কমপ্লিকেশন হচ্ছে ম্যাল ইউনিয়নে কি ডিফর্মিটিটা হয়?
যে কিউবিটাস ভ্যারাস ডিফর্মিটি। কিউবিটাস ভ্যারাস ডিফর্মিটিটা কে আরেকটা নাম হচ্ছে গানস্ট্রোক ডিফর্মিটি। গানস্ট্রোক ডিফর্মিটিটা কি আমি তোমাদের একটা কাগজে এখানে একে দেখাই, এটা একটু দেখো, ভালো লাগবে। আর সবকিছু পরীক্ষা পাশের জন্য না, কিছু জানার জন্য তো শিখতে হবে মা। আচ্ছা, এই এলবো, এটা আর্ম, এলবো, এলবো থেকে এরকম মিডিয়ালি হাতটা এসে যায়, এটা হচ্ছে এলবো, এটা হচ্ছে ফোরাম। তো এই কিউবিটাস ভ্যারাস, কিউবিটাস ভ্যারাস, ভ্যারাস মানে এটা যে বডি ট্রাঙ্ক ভেতরের দিকে, ভ্যারাস মানে ভেতরের দিকে। এটা কিউবিটাস ভ্যারাস ডিফর্মিটি, এই ভেতরের দিকে ডিফর্মিটি হয়। তো এই হাতকে যখন কেউ সোজা করে তখন এইরকম দেখা যায়, এই যে মানুষ, গলা, কাঁধ, তারপর এখান থেকে হাত, আর্ম, এরকম আর্ম, তারপর এই ঠিক এরকম, এরকম, হ্যাঁ। তো এটাকে একটা গান স্ট্রোকের মতো লাগে। গান স্ট্রোক মানে বন্দুকের মতো, বন্দুকের এটা হাতল, এটা বন্দুকের নল, মনে হচ্ছে এখানে বন্দুক, কেউ এরকম বন্দুক ধরে আছে, হ্যাঁ। তো এটাকে বলে গান স্ট্রোক ডিফর্মিটি, গান স্ট্রোক ডিফর্মিটি। এটা হচ্ছে কিউবিটাস ভ্যারাস ডিফর্মিটি, কিউবিটাস ভ্যারাস ডিফর্মিটি, কিউবিটাস ভ্যারাস ডিফর্মিটি কে বলে কিউবিটাস ভ্যারাস ডিফর্মিটি। এটা দেখতে অনেকটা গান স্ট্রোক ডিফর্মিটি হয়, মানে বন্দুকের মতো দেখতে হয়, এই বন্দুকের হাতল আর বন্দুকের নলা, এই গান স্ট্রোক ডিফর্মিটি, ঠিক এরকম একটা ডিফর্মিটি হয়। বুঝতে পেরেছো? কিছু বোঝা গেল? জি স্যার। হ্যালো, হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে। তো এটা হচ্ছে লেট কমপ্লিকেশন অফ সুপ্রাকন্ডালার ফ্র্যাকচার। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন পর্যন্ত যা বললাম তা হয়তো নিশ্চয়ই কিছুটা বোঝা গেছে। আজকের ক্লাসটা এখনই শেষ করছি। থ্যাংক ইউ যে এতক্ষণ ক্লাসে থাকার জন্য, থ্যাংক ইউ ভেরি মাচ। আর কেউ যদি আমাকে কিছু জিজ্ঞেস করতে চাও, যে কোনো সময় যে কোনো ক্লাসে জিজ্ঞেস করতে পারো, আমাকে ফোন করে জিজ্ঞেস করতে পারো, আমার ফোন নম্বরটা আছেই তোমাদের কাছে। আর ফোন করে যে কোনো কিছু যে কোনো সময় জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে? ওকে, যে কোনো সময় আমাকে ফোন করতে পারো। ওকে, ঠিক আছে। জি স্যার। ওকে বাবা, ওকে, আল্লাহ হাফেজ। তোমরা আমাকে পার্সেন্টেজটা পাঠিয়ে দিও, হ্যাঁ? ঠিক স্যার আছে, স্যার না হলে যে আনিস স্যারকে পাঠিয়ে দিব, মানে এটা। হ্যাঁ, আনিস স্যারকে পাঠিয়ে দিবে। ওকে, আনিস জি স্যারকে স্যার। পাঠিয়ে দিবে। আচ্ছা, ঠিক নেক্সটে আমরা লোয়ার লিম্ব ফ্র্যাকচার পড়বো আর কি, ঠিক আছে? ওকে, জি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।